হ্যালো, ওয়েলকাম ব্যাক টু এমডব্লিউবিসিএস। আজকে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসের একটি গুরুত্বপূর্ণ টপিক ইন্ডিয়ান পলিটি ও কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি, এই দুটো টপিক মিলে টোটাল আমাদের 25 নম্বরের কোশ্চেন আসে প্রিলিমসে। এই 25 নম্বরের মধ্যে ইন্ডিয়ান পলিটি ও কনস্টিটিউশনের ওয়েটেজটা জেনারেলি বেশি থাকে, 12 থেকে 15টা কোশ্চেন আসে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তারও বেশি কোশ্চেন প্রিলিমসে এসছে। এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে 10 থেকে 12টা কোশ্চেন আসে। আমরা এই ইন্ডিয়ান পলিটিক্যাল কনস্টিটিউশন থেকে যে সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এসে সেগুলো আমরা অ্যানালিসিস করব, এবং তার সাথে সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে আমরা সেগুলো আলোচনা করব। এই ভিডিওতে আমরা 2023-এ সমস্ত কোশ্চেন আলোচনা করেছি, এবং যতগুলো কোশ্চেন এসছে তার সাথে সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো প্রিভিয়াস ইয়ারে প্রিলিমস এবং মেন্স উভয় ক্ষেত্রে এসে সেগুলো আমরা আলোচনা করেছি। সুতরাং ভিডিওটি তোমাদের প্রিলিমস কোয়ালিফাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনে তোমরা কোনোভাবে ইগনোর করো না। প্রিলিমস ক্লিয়ার করার জন্য ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন একটি ইম্পর্টেন্ট টপিক। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে খুঁটিয়ে দেখবে। 2023-এর প্রিলিমসের প্রথম কোশ্চেন, হুইচ among the following was set up White Part 3 of the States Reorganization Act 1956? তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই। ইন্টার স্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, ল্যাঙ্গুয়েজ কমিশন অ্যান্ড দ্য সাকারিয়া কমিশন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জোনাল কাউন্সিল। অর্থাৎ 1956-এর আন্ডারে এখানে জোনাল কাউন্সিলটাকে স্টাবলিশ করা হয়েছিল। জোনাল কাউন্সিল সম্পর্কে আরেকটু কিছু তথ্য আমরা দেখে নিই। জোনাল কাউন্সিল আর স্ট্যাটিউটরি অ্যাডভাইজারি বডিজ, এবং এটা কেন স্টাবলিশ হয়েছিল? স্টাবলিশ টু প্রমোট কোঅপারেটিভ ফেডারেলিজম অ্যান্ড ফ্যাসিলিটেট কোঅর্ডিনেশন অ্যামং স্টেট। অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের সাথে সেন্ট্রাল একটা রিলেশনটাকে প্রমোট করার জন্য জোনাল কাউন্সিলটাকে স্টাবলিশ করা হয়েছিল। এবং জোনাল কাউন্সিলটাকে 5টা জোন আছে, সেই 5টা জোনগুলো কি হলো? নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল। তো এই 5টা জোনগুলো তোমরা দেখে রাখবে, এখান থেকেও প্রিলিমসে কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইন ইন্ডিয়া ইজ এক্সেমটেড ফ্রম দ্য রিজার্ভেশন অফ শিডিউল কাস্ট ইন পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন? তো পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন নিচের কোন রাজ্যকে বাদ দেওয়া হয়েছে? এখানে অপশন দেখিনি আমরা। অপশন এ রাজস্থান, অপশন বি আসাম, অপশন সি সিকিম, অপশন ডি অরুণাচল প্রদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। এখানে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখিনি। পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল রাজস্থানে, এবং সেটা কত সালে? 1959-এ। এবং পঞ্চায়েত রাজ যে ইনস্টিটিউশন সেটা 73 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা প্রথম ইন্ট্রোডিউস করা হয় আমাদের কনস্টিটিউশনে। Next question, who among the following has been given the power by Indian Constitution to impose reasonable restrictions on the fundamental rights? অর্থাৎ নিচে যে সমস্ত অপশনগুলো আছে তাদের মধ্যে আমাদের ফান্ডামেন্টাল রাইটের ওপরে কে রিজনেবল রেস্ট্রিকশন আনতে পারে, কার পাওয়ার আছে রিজনেবল রেস্ট্রিকশন আনার? তো এখানে অপশনগুলো আমরা দেখিনি। অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি পার্লামেন্ট, অপশন সি সুপ্রিম কোর্ট, অপশন ডি বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্লামেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড কংগ্রেস ওয়াজ বরোড ফ্রম? তো এই কংগ্রেস ওয়ার্ডটা কোথেকে নেওয়া হয়েছে? তো অপশনগুলো আমরা দেখিনি। অপশন এ কংগ্রেস অফ দ্য কংগ্রেস, অর্থাৎ এই পার্লামেন্ট অফ ইউএসএ। অপশন বি নর্থ আমেরিকান হিস্ট্রি টু কনোট অ্যান অ্যাসেম্বলি অফ পিপল। অপশন সি দ্য কংগ্রেস অফ ট্রেড ইউনিয়নস। অপশন ডি দ্য কংগ্রেস অফ দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ান্স অ্যাট চিকাগো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নর্থ আমেরিকান হিস্ট্রি থেকে এই কংগ্রেস অ্যাওয়ার্ডটা নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইস্যু অফ দ্য ফলোইং রাজ্যসভা অ্যান্ড লোকসভা এনজয়স ইকুয়াল পাওয়ার? নিচে যে সমস্ত ইস্যুগুলো দেওয়া আছে তার মধ্যে লোকসভা এবং রাজ্যসভা দুজনেই ইকুয়াল পাওয়ার এনজয় করে, কোনটির ক্ষেত্রে? তো এখানে অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অপশন বি রিমুভাল অফ দ্য গভর্নমেন্ট, অপশন সি ইন্ট্রোডাকশন অফ মানি বিলস, অপশন ডি ক্রিয়েশন অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিসেস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এখানে বাকি অপশনগুলোর মধ্যে এই যে ইন্ট্রোডাকশন অফ মানি বিল, এটা বেশি পাওয়ার কার ক্ষেত্রে? বেশি পাওয়ার হচ্ছে লোকসভার ক্ষেত্রে, এবং ক্রিয়েশন অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিস এক্ষেত্রে এটা বেশি পাওয়ার কার ক্ষেত্রে? এটা রাজ্যসভার ক্ষেত্রে। এছাড়া কিছু এখানে পয়েন্ট দেওয়া আছে যেখানে লোকসভা এবং রাজ্যসভা দুজনেই ইকুয়াল পাওয়ার এনজয় করে। সেক্ষেত্রে এখানে অর্ডিনারি বিলস, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলস এবং ফাইন্যান্সিয়াল বিলস, এই তিনটে ক্ষেত্রেই লোকসভা এবং রাজ্যসভা দুজনেই ইকুয়াল পাওয়ার এনজয় করে। তাছাড়াও প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করার ক্ষেত্রেও এবং ইলেকশনের ক্ষেত্রেও দুজনেই ইকুয়াল পাওয়ার এনজয় করে। এছাড়া
যে থ্রি টাইপের ফাইন্যান্সিয়াল যে থ্রি টাইপের ইমার্জেন্সি আছে সেই ইমার্জেন্সিগুলোকে অ্যাপ্রুভ করার জন্য লোকসভা এবং রাজ্যসভা দুজনেই ইকুয়াল পাওয়ার এনজয় করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ প্রভিশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন? তো এখানে এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন নিচের কোন আর্টিকেলে মেনশন করা আছে? এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন অপশন এ আছে আর্টিকেল 17, অপশন বি আর্টিকেল 19, অপশন সি আর্টিকেল 23, অপশন ডি আর্টিকেল 24। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আর্টিকেল 23। এখানে বাকি আর্টিকেলগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। আর্টিকেল 17 কি বলা আছে? আর্টিকেল 17 বলা আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা সম্পর্কে এখানে আর্টিকেল 17 বলা আছে। আর্টিকেল 19 আমাদের 6 যে ফান্ডামেন্টাল রাইটস আছে রিগার্ডিং ফ্রিডম সেগুলো নিয়ে বলা আছে। এছাড়াও আর্টিকেল 24 কি আছে? প্রভিশন অফ দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ, আচ্ছা এবং চিলড্রেনের যে ফ্যাক্টরিতে যে সমস্ত এমপ্লয়মেন্ট ব্যাপারে আর্টিকেল 24 বলা আছে। নেক্সট কোয়েশ্চেন, সোশিও ইকোনমিক প্ল্যানিং ইজ এ পার্ট অফ অপশন এ ইউনিয়ন লিস্ট, অপশন বি স্টেট লিস্ট, অপশন সি কনকারেন্ট লিস্ট, অপশন ডি রিজার্ভ লিস্ট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কনকারেন্ট লিস্ট। তো এখানে কনকারেন্ট লিস্ট সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, দেখে নাও একবার। কনকারেন্ট লিস্টে টোটাল 52টা সাবজেক্ট আছে, যেগুলো ইউনিয়ন এবং স্টেট উভয়ই তারা তাদের রেসপন্সিবিলিটিকে শেয়ার করে নেয় এবং তারা এই ক্ষেত্রে তারা দুজনেই তারা আইন তৈরি করতে পারে। এবং কিছু গুরুত্বপূর্ণ লিস্ট এখানে বা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখানে দেওয়া আছে কনকারেন্ট লিস্টের আন্ডারে। এগুলো তার মধ্যে ক্রিমিনাল লস, ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স, ট্রান্সফার অফ প্রপার্টি, কন্ট্রাক্টস, ব্যাংক্রাপসি অ্যান্ড ইনসলভেন্সি, এডুকেশন, লেবার ওয়েলফেয়ার, প্রিভেনশন অফ ক্রুয়েলিটি অফ অ্যানিমেলস, এছাড়াও পপুলেশন কন্ট্রোল অফ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, এগুলো সমস্ত কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো টোটাল 52টা আছে, তার মধ্যে এখানে প্রায় 10টার মতো দেওয়া আছে। আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে, তার মধ্যে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসে এইগুলো চ্যাপ্টার থেকে এই টপিকগুলো থেকে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার দ্য কনস্টিটিউশন? তো এখানে নিচে যে সমস্ত অপশনগুলো আছে তার মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? অপশন এ টু প্রোটেক্ট মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, অপশন বি টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, অপশন সি টু আপহোল্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টু প্রোটেক্ট মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। অর্থাৎ এই অপশন এ টু প্রোটেক্ট মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এটা মেনশন আছে আর্টিকেল 49-এর আন্ডারে, যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ে। এবার ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখে নিই। ফান্ডামেন্টাল ডিউটিস ইন্ট্রোডিউস হয় 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1976-এ, এবং এই ফান্ডামেন্টাল ডিউটিস রিকমেন্ড করেছিল সর্দার সরণ সিং কমিটি। এখানে কিছু গুরুত্বপূর্ণ যে 11টা ফান্ডামেন্টাল রাইটস ডিউটিস আছে সেগুলো এখানে মেনশন করা আছে। কোথায় আছে মেনশন করা আছে? আর্টিকেল 51 এর আন্ডারে। সেই এখানে যে সমস্ত টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটিস মেনশন আছে, তোমরা একবার এগুলো দেখে নিও। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ইন্ডিয়ান ফেডারেশন? তো নিচের অপশনগুলোর মধ্যে কোনটা ইন্ডিয়ান ফেডারেশনের ফিচার নয়? অপশন এ দেয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, অপশন বি পাওয়ার হ্যাভ বিন ক্লিয়ারলি ডিভাইড বিটুইন সেন্টার অ্যান্ড স্টেটস, অপশন সি দ্য ফেডারেটিং ইউনিটস হ্যাভ বিন গিভেন আনইকুয়াল রিপ্রেজেন্টেশন ইন দ্য রাজ্য সভা, অপশন ডি ইট ইজ দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট অ্যামং দ্য ফেডারেটিং ইউনিটস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এবার আমরা ফেডারেল স্ট্রাকচার বা ফেডারেল ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে কিছু তথ্য এখানে জেনে নিই। এখানে ফেডারেল বলতে কি বোঝায়, এখানে কেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ফেডারেল বলা হয়েছে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখে নিই আমরা। এখানে দেখো, দ্য কনস্টিটিউশন establishes a dual polity consisting the union at the center and the states. এছাড়া আমাদের কনস্টিটিউশন হলো রিটেন ফরম্যাটে। কনস্টিটিউশন ডিভাইড দ্য পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেটস ইন টার্মস অফ ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। এছাড়া কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, এবং এই লটাকে মেনটেন করার জন্য আমাদের সুপ্রিম কোর্টটাকে এস্টাবলিশ করা হয়েছে দুটো পারপোজে, টু প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন অ্যান্ড টু সেটেল দ্য ডিসপিউটস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস অর বিটুইন দ্য স্টেটস। এগুলো হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের একটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কেন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে ফেডারেল বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার অপশন এ elected by provincial assemblies, option B elected directly by people, option C nominated by British government, option D represented only by the princely states. সঠিক উত্তর যাবে
অপশন এ ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। এখানে আরও কিছু তথ্য আমরা দেখে নিই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্টাবলিশ হয় 1946-এ। যখন প্রতিষ্ঠিত হয় তখন ইনিশিয়াল মেম্বার ছিল 389, এবং এই 389-এর মধ্যে 296 আসতো ব্রিটিশ প্রভিন্স থেকে এবং 93 সিটস ছিল প্রিন্সলি স্টেটস থেকে। আবার এই 296-এর মধ্যে 292 ফ্রম দ্য গভর্নর স্টেটস অ্যান্ড 4টে আসতো চিফ ইলেকশন কমিশনার স্টেট থেকে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা আগেই বলেছি 1946-এ এস্টাবলিশ হয়, কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশ করার পিছনে অবদান ছিল ক্যাবিনেট মিশন প্ল্যানের। তো ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে আসে 1946-এ, এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যানের যে মেম্বার ছিল 3 মেম্বার্স যে ক্যাবিনেট কমিটি ছিল, তার মধ্যে হেড ছিলেন লর্ড পেথিক লরেন্স। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রিলিমসে বা মেন্সের জন্য, যে লর্ড পেথিক লরেন্স ছিলেন চেয়ারম্যান অফ দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান। এছাড়াও আরও যে সমস্ত মেম্বারগুলো ছিল তাদের মধ্যে স্যার স্ট্রাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডারও ছিলেন। এছাড়াও লর্ড ওয়াভেলকেও কখনো পার্টিসিপেট করতে দেখা গেছে কিছু ডিসকাশনের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হলো, এই যে চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা প্রিলিমস বা এবং মেন্স বহু ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা এসছে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য হেড অফ দ্য কমিশন ফর সাব ক্যাটাগরাইজেশন অফ ওবিসিস? তো ওবিসি সাব ক্যাটাগরাইজেশনের হেড কে ছিলেন? অপশন এ জাস্টিস জি রোহিণী, অপশন বি জাস্টিস উদয় উমেশ ললিত, অপশন সি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়, অপশন ডি জাস্টিস সঞ্জয় পরেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জাস্টিস জি রোহিণী। এবার ওবিসি কমিশন সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নিই। ওবিসি কমিশন স্টাবলিশ হয়েছিল 2017-তে আন্ডার আর্টিকেল 340 of the Indian Constitution. Next question, the term political justice is mentioned in the constitution under of the which? অর্থাৎ এই যে পলিটিক্যাল জাস্টিস ওয়ার্ডটা আছে, এটা কোথায় মেনশন করা আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে? অপশন এ only under the preamble of the constitution, option B under both preamble and DPSP, option C under fundamental rights and directive principles, option D under preamble of the constitution and fundamental rights. তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনলি আন্ডার দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ এই পলিটিক্যাল জাস্টিস এই ওয়ার্ডটা কোথায় মেনশন আছে? শুধুমাত্র আমাদের প্রিয়াম্বলে আছে। নেক্সট কোয়েশ্চেন, পার্লামেন্টারি অথরাইজেশন ইজ নেসেসারি প্রায়ার টু এক্সপেন্ডিচার ফ্রম? অপশন এ দ্য পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, অপশন বি দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অপশন সি দ্য কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আর্টিকেল 266-এর আন্ডারে মেনশন করা আছে, এবং এটি হলো ইউনিয়ন গভর্নমেন্টের প্রিন্সিপাল অ্যাকাউন্ট। এখানে সমস্ত রকম ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউগুলো সব জমা হয়, এবং কোনো রকম যদি কোনো রকম মানি যদি উইথড্রল করতে হয়, তাহলে পার্লামেন্টের আগে অ্যাপ্রুভাল নিতে হবে, তারপর এখান থেকে অর্থাৎ কনসলিডেটেড ফান্ড থেকে মানি উইথড্রল করা যাবে। নেক্সট দ্য কন্টিজেন্সি ফান্ড, এটা আর্টিকেল 267-এর আন্ডারে মেনশন করা আছে। এটা ইউজ ফর আনফোরসিন অ্যান্ড আর্জেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ যদি কোনো এমার্জেন্সি বা আর্জেন্ট কিছু এক্সপেন্ডিচার হয়, সেক্ষেত্রে আমাদের কন্টিজেন্সি ফান্ড থেকে মানি উইথড্রল করতে হবে, এবং এক্ষেত্রে কোনো রকম পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগে না, প্রায়ার পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগে না। নেক্সট পাবলিক অ্যাকাউন্ট, এটা আন্ডার 266-এ মেনশন করা হয়েছে আন্ডার ক্লজ 2। এটা এখানে এক্ষেত্রেও কোনো রকম প্রায়ার পার্লামেন্টারি রিকোয়ারমেন্ট লাগে না, বা প্রায়ার পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগে না পাবলিক অ্যাকাউন্ট থেকে মানি উইথড্রল করার জন্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য অ্যান্টি ডিফেকশন ল? তো অ্যান্টি ডিফেকশন লয়ের সাথে কোন অ্যামেন্ডমেন্টটা যুক্ত আছে? অপশন এ 51st, অপশন বি 52nd, অপশন সি 53rd, অপশন ডি 54th। তো সঠিক উত্তর যাবে অপশন বি 52nd। অ্যান্টি ডিফেকশন ল এটা কি একটু দেখে নিই। অ্যান্টি ডিফেকশন ল to prevents elected legislator from switching parties to ensure political stability, party discipline and accountability to the voters। অর্থাৎ যে সমস্ত এমএলএ বা এমপি যারা আমাদের ভোটে জয়লাভ করছেন, তারা মুহুর্মুহু বা 1 বছর 2 বছর পর পর তাদের যে টার্ম আছে সেই টার্মের আগে তারা অন্য পার্টিতে সুইচ করে যাচ্ছেন। এর ফলে কী হচ্ছে, একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, বা একটা যে পার্টি ডিসিপ্লিন সেটা ভেঙে যাচ্ছে, এবং আমাদের যে ভোটারদের সেই ভোটারদের যে বিশ্বাস, যে ভরসা, সেটাও ভেঙে যাচ্ছে। সো এইটাকে বন্ধ করার জন্য অ্যান্টি ডিফেকশন লটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং এই অ্যান্টি ডিফেকশন ল
ইন্ট্রোডিউস করা হয় 1985-এ 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা, এবং এটি 10th শিডিউলে মেনশন করা আছে। তো এখানে এই যে 10th শিডিউল, এটা নিয়ে অনেক সময় প্রিলিমসে কোশ্চেন আছে। এখানে প্রিলিমসের যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, সমস্ত কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো আছে সেগুলো দেখবে প্রিলিমস এবং মেন্স উভয় ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সুতরাং শুধুমাত্র প্রিলিমসের কোশ্চেন তোমরা দেখবে না, তার সাথে সাথে যে সমস্ত অন্যান্য অপশনগুলো আছে সেই অপশনগুলো তোমরা দেখবে, এবং তার সাথে সাথে যে সমস্ত অ্যামেন্ডমেন্ট হোক বা অ্যাক্ট হোক বা অন্যান্য আর্টিকেলগুলো হোক, কোনগুলো জড়িয়ে আছে সেগুলো তোমরা দেখবে। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ভিডিওতে।